নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখুন, WBP কনস্টেবল এক্সাম কিন্তু আগামীকালই, এবং আপনারা কিন্তু এই এক্সামের জন্য একদিন ধরে অনেক প্রিপারেশন নিয়েছেন, এবং লাস্ট মুহূর্তে এসে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, এবং এগুলো আপনাদের পাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখুন, এতদিন ধরে তো প্রিপারেশন নিয়েছেন, এবং লাস্ট মুহূর্তে পরীক্ষার খাতায় কিন্তু সব কিছু বলে দেবে, তাই না? আপনাদের কেমন কী প্রস্তুতি ছিল, আপনাদের কেমন কী হার্ডওয়ার্ক ছিল, সেগুলোই আপনাদের সঙ্গে করে দেবে। কিন্তু লাস্ট মুহূর্তে এসে যদি আপনাদের কিছু সিলি মিস্টেক হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনাদের মানে সারা বছরের একেবারে সব হার্ড ওয়ার্কিং সেগুলো কিন্তু একদম বিফলে যাবে। তো ওই জন্য আমি কী করছি, এই ভিডিওতে কিছু আপনাদের সঙ্গে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আপনারা যদি পরীক্ষার খাতায় যদি ঠিকঠাক ফলো করেন, তাহলে কিন্তু আপনারা এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবেন, এবং পিইটি এবং পিএমটির জন্য অবশ্যই কোয়ালিফাই হবেন। ক্লিয়ার? আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে এমনই জিনিস আলোচনা করব, যেটা পরীক্ষার হলে যেটা আপনাদের ভ্যালু এডিশন করবে। ঠিক আছে? আপনাদের কিছুটা হেল্প হবে, আপনাদের নাম্বার গেইন করার জন্য কিছুটা আপনাদের উপকার হবে। তো ওই জন্য ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকুন। আমি আমার এক্সপেরিয়েন্সে সেটা আপনাদের জানাবো। ঠিক আছে? তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো দেখুন, ১ম পয়েন্টে এখানে লেখা রয়েছে, অযথা প্যানিক করবেন না। আপনারা দেখুন, সারা বছর ধরে অনেক প্রিপারেশন নিয়েছেন, অনেক মক টেস্ট দিয়েছেন, অনেক এক্সাম দিয়েছেন, তাই তো? এবং অনেক কোয়েশ্চেন আপনারা সলভ করেছেন। এইজন্য আপনাদের কী বলুন তো, লাস্ট মুহূর্তে পরীক্ষার আগে কিন্তু সবারই কিন্তু একটা প্যানিক হয়ে থাকে, যে কী হবে, আমার তো কিছুই মনে নেই, পরীক্ষার খাতায় কী করব? এই সমস্ত নানা কারণে আপনাদের বিভিন্ন রকম প্যানিক আপনাদের মনে আসতেই পারে। ঠিক আছে? কিন্তু দেখুন, আমি সেকেন্ড যে পয়েন্টটা আছে, দেখুন, কাট অফ উইল বি নট মোর দ্যান ৩৫ থেকে ৪০। মানে ৩৫ থেকে ৪০-এর মধ্যেই কিন্তু কাট অফ ঘোরাফেরা করবে, এবং আমি কিন্তু এটা একটু এক্সট্রা বললাম, এটা ইউআরদের জন্য, জেনারেলদের জন্য, ঠিক আছে? এবং যদি এসসি, এসটি বা আপনি যদি কোনো ক্যাটাগরির আন্ডারে পড়েন, তাহলে কিন্তু কাট অফটা কিন্তু সেই নেমে একেবারে সেই ২৫ থেকে ২৮ এরকমের মধ্যে থাকবে। এবং ইউআরের মধ্যে আমি একটু বাড়িয়েই বললাম, কিন্তু এতও থাকবে না, আশা করি ৩২ থেকে ৩৫ এর মধ্যেই থাকবে। তো দেখুন, ৯০ এর মধ্যে ৩২ থেকে ৩৫ পাওয়া কিন্তু খুব একটা হাতি ঘোড়া ব্যাপার না, ঠিক আছে? আপনারা কিন্তু ইজিলি এটা পেতে পারবেন। এবং তার জন্য আপনাদের কী করতে হবে, তার জন্য কিন্তু আপনাদের মানে প্যানিক করলে চলবে না। পরীক্ষা হলে ঠিকঠাক অ্যাটেম্প্ট করবেন কোয়েশ্চেন, এবং তার জন্য দেখুন, রিভাইজ কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? আজকের দিনটা আপনারা, অনেকে বলবে যে আজকের দিনটা আপনারা রিল্যাক্সে থাকুন, কারণ আগের দিন পরীক্ষা আছে, রাত্রেবেলা পড়তে হবে না কিছু, দিনের বেলা সারাদিন আপনারা ঠিক আছে রেস্ট নিন। কিন্তু একদম আমি কিন্তু এই জিনিসটা বিশ্বাস করি না। রিভাইজ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। রিভাইজ দ্য কি বলা হয়, ঠিক আছে? রিভাইজকে পরীক্ষায় পাস করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় বলা হয়। তো দেখুন, আপনারা ওই জন্য কী করবেন, আমি যে সমস্ত জিনিসগুলো করেছি, বা আপনারা যে সমস্ত চ্যানেল ফলো করেন না কেন, সেগুলো যদি একবার রিভাইজ দিয়ে দেন, ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেমন মনে করুন ইম্পর্টেন্ট যে সমস্ত চ্যানেলগুলো আছে, চ্যানেল বলতে কেমন, মানে ৯ ডিগ্রি চ্যানেল, ১০ ডিগ্রি চ্যানেল, এই সমস্ত কার মধ্যে আছে, স্ট্যাটিক জিকেগুলো, ঠিক আছে? তারপর মনে করুন বিভিন্ন ইম্পর্টেন্ট ডে, দ্য বুকস অ্যান্ড অথর্সের বিভিন্ন এগুলো যদি আপনারা রিভাইজ দেন একবার করে, বা মনে করুন বিভিন্ন যুদ্ধাভ্যাস, বা ওই টেনিস ওপেনগুলো, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার, এগুলো দিয়ে আপনারা ঠিকঠাক করে একবার রিভাইজ দিয়ে দেন, তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনাদের খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? তো দেখুন, তাহলে বুঝতে পেরেছেন, তাহলে রিভাইজ দেওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমরা নেক্সট চলে যাব। এরপরে দেখুন, তার পরের পয়েন্ট কী আছে, ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ শুড বি জিকে অ্যান্ড রিজনিং অ্যান্ড লাস্ট ম্যাথ। মানে কি? মানে আপনাদের প্রথম প্রায়োরিটি কিন্তু জিকে অ্যাটেম্প্ট করা উচিত। কারণ কি, দেখুন, ১ ঘন্টার পরীক্ষার মধ্যে জিকে কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, জিকে এবং রিজনিং, তাই না? কারণ কি, জিকে এবং রিজনিং কিন্তু প্রায় ২৫, ৫০ এরকম প্রায় কোশ্চেন থাকবে, তাই না? এবং লাস্টে ২৫-এর বেশি থাকবে হয়তো জিকেতে, এবং লাস্টে কিন্তু ম্যাথ হয়তো হার্ডলি ২০টা মতন ম্যাথ থাকতে পারে। ক্লিয়ার? ২০টা মতন আপনাদের ম্যাথ থাকতে পারে। তো দেখুন, এর জন্য মনে করুন আপনাদের কেউ হয়তো অঙ্কে খুব ভালো পারে, এবং সে দেখলো যে সে একটা স্ট্র্যাটেজি নিয়ে গেছে, যে আমি অঙ্কই করব শুধু, ঠিক আছে? কিন্তু দেখুন, অঙ্ক করে কিন্তু একটা জিকে সলভ করতে আপনার হার্ডলি ৩ থেকে ৪ সেকেন্ড সময় লাগবে। কিন্তু সেই একই নাম্বার, সে সেম নাম্বার একটা অঙ্কতেও থাকবে, তাই না? সেই অঙ্কটা সলভ করতে কিন্তু আপনার মানে প্রায় ২ থেকে ৩ মিনিট টাইম লাগবে। তা বলুন, আপনার কোনটা বেশি আপনাদের জন্য লাভদায়ক হবে? প্রথমে আপনারা কী করে নেবেন? প্রথমে আপনাদের জিকেগুলো সলভ করে নেবেন, তারপরে রিজনিংটা সলভ করবেন, এবং তারপরে লাস্টে ম্যাথটা সলভ করবেন। এটা আমার মতে। আমি যদি পরীক্ষা দিই, তাহলে আমি এরকমই করতাম, ঠিক আছে? তাহলে বোঝা গেল, তাহলে ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ শুড বি জিকে। প্রথমে জিকে অ্যাটেম্প্ট করবেন, তারপরে রিজনিং করবেন, তারপরে যদি লাস্টে টাইম থাকে তারপরে ম্যাথ করবেন। এবং আমি এটা বিশ্বাস করি যে কনস্টেবলের পরীক্ষায়, যেখানে কাট অফ ওই বেশি হলে ৩২ থেকে ৩৫ এর মধ্যে ঘোরাফেরা করে, সেখানে ম্যাথ যদি আমরা টাচও না করি, তাও কিন্তু আমাদের চলে, তাই না? যদি জিকে এবং রিজনিংয়ে আমরা যদি একটু স্ট্রং থাকি, ঠিক আছে?
আচ্ছা, তো দেখুন তাহলে বোঝা গেল এটুকু, এবং রিভাইজটা দেবেন অবশ্যই, এটা হচ্ছে একটা বড় বিষয়। আচ্ছা নেক্সট দেখুন, নেক্সট এখানে লেখা রয়েছে দেখুন, দুটি অপশনের মধ্যে যদি কনফিউশন হয় তাহলে অবশ্যই সেটি অ্যাটেম্প্ট করবেন। মানে কি? মনে করুন 4টে অপশন আছে। 4টে অপশনের মধ্যে আপনি বুঝলেন যে প্রথম দুটো অপশন তো হতেই পারে না, ঠিক আছে? এই দুটো অপশন তো হতেই পারে না। আচ্ছা নেক্সট তাহলে দুটো বেঁচে থাকলো। এবার আপনাদের কনফিউশন হচ্ছে যে এই দুটো, এইটা হবে না এইটা হবে, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু এই লাস্ট দুটোর মধ্যে কিন্তু অবশ্যই আপনি এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবেন, কারণ এখানে কিন্তু 50-50 চান্স থাকে, ঠিক আছে? যদি মনে করুন 10টা কোশ্চেন আপনি এরকমভাবে অ্যাটেম্প্ট করলেন, হয়তো মনে করুন 5টা ভুল হয়ে গেল আর 5টা মনে করুন ঠিক হলো, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হলো, 5টার জন্য 5 নম্বর পেলেন, আর 5টা ভুলের জন্য কিন্তু 1 পয়েন্ট, যদি 4-এ যদি 1 যদি মাইনাস হয়, 4টে ভুল করলে 1 যদি মাইনাস হয় তাহলে 1.25 মানে আপনার কাটা যাবে। কারণ 5-এর থেকে 1.25 কাটেন মানে 3.75 আপনি নাম্বার কিন্তু আপনি গেইন হচ্ছে, ঠিক আছে? 3.75 কিন্তু নাম্বার আপনার গেইন হচ্ছে। তাহলে বোঝা গেল কোনটাতে বেশি লাভদায়ক হলো। তাহলে বোঝা গেল যে দুটো অপশনের মধ্যে যদি কনফিউশন থাকে অবশ্যই আপনি কী করবেন, সেই কোশ্চেনটা আপনি অ্যাটেম্প্ট করবেন। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখুন, নেক্সট এখানে দেখুন লেখা রয়েছে যে অ্যাভয়েড ইগো অ্যাট দ্য টাইম অফ সলভিং কোশ্চেন্স। বন্ধুরা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে কি, মানে কোনো একটা মনে করুন ইগো ইগো জিনিসটাকে কিন্তু মানে কোশ্চেন যখন সলভ করবেন পরীক্ষা হলে তখন কিন্তু এটাকে দূরে সরে রাখবেন। কারণ কি দেখুন, মনে করুন আপনি ইন্টারেস্ট, মনে করুন সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আপনি খুব ভালো পারেন, আপনি বাড়ির থেকে খুব প্র্যাকটিস করে গেছেন যে এই অঙ্ক যদি দেয় পরীক্ষা হলে তাহলে তো আমি পারবই, তাহলে তো আমি করবই, ঠিক আছে? এবার মনে করুন আপনার মনে করুন আপনি অঙ্ক করতে শুরু করেছেন, সেই সময় দেখা গেলো প্রথমে সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক পেলেন আপনি, এবং সেই অঙ্কটা মনে করুন আপনার মিলছে না তো মিলছেই না, ঠিক আছে? এবার আপনি সেটার পিছনে লেগে আছেন, আপনার মনে এটা আসছে যে আমি তো এই অঙ্ক পারবো, এটা যদি আমি না পারি তাহলে কী করে হবে, তাই না? আমি তো এই অঙ্ক বেশি করে এসেছি, অঙ্ক তো আমার করা উচিত। তাহলে কিন্তু দেখুন এই যে একটা ইগোর বশে কিন্তু আপনি সেখানে প্রায় প্রায় 5-10 মিনিট কিন্তু সেখানে আপনি কিন্তু লস করে দেবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনি অন্যদের থেকে পিছিয়ে যাবেন। ক্লিয়ার? তো এই জন্য আপনি কিন্তু সেই সময় ইগোটা কিন্তু অন্তত সাইডে রাখুন, যেটা পারছেন না সেটা স্কিপ করে যান। কারণ কি আপনার এমন বেশি নাম্বার পেতে হবে না, ঠিক আছে? এটা এমন বেশি মানে হাই-ফাই লেভেলের একদম না যে আপনার 100-র মধ্যে দেখা গেলো 80 থাকবে কাট অফ, ঠিক আছে? এরকম তো জিনিস না এটা। এতে মনে করুন 32 থেকে 35 এর মধ্যে কাট অফ থাকবে, আমি বারবার বলছি, ঠিক আছে? তো এই জন্য আপনি ইগোটাকে অ্যাভয়েড করুন, সেটাকে যে কোয়েশ্চেনটা আপনার হচ্ছে না, মিলছে না, সেই কোয়েশ্চেন অ্যাভয়েড করে স্কিপ করে আপনি নেক্সট কোয়েশ্চেনে চলে যান। এবং ওই যে বললাম যে প্রথমে জিকে এবং তারপর রিজনিং, তারপরে অঙ্ক, এভাবে আপনি মোটামুটি সলভ করার চেষ্টা করুন। আচ্ছা তারপরে দেখুন, ওএমআর যখন ফিল করবেন তো সেই সময় কিন্তু বন্ধুরা খুব সাবধানতা মানে মেনটেন করে আপনারা কিন্তু ওএমআর ফিল করবেন। কারণ কি দেখুন, ওএমআরের 1 নম্বর কথা হচ্ছে ওএমআর আপনার জন্য একটা মাত্র অ্যালট থাকবে, তাই তো? আপনার জন্য একটা মাত্র ওএমআর বরাদ্দ থাকবে, এবং তার নিচে কিন্তু আবার কার্বন কপি থাকবে। এবার কার্বন কপিতে কিন্তু সব কিছু হবে। আপনি যা পেন দিয়ে যা করবেন সেখানে নিচে আবার সেগুলো হবে। তো ওই জন্য কিন্তু মানে এখানে ওই আ অন্য কোনো হবে না। আপনি যদি একটা যদি রোল নাম্বারে যদি একটা কোনো সংখ্যা যদি আপনার ভুল করেন, তাহলে কিন্তু আপনার খাতাটা ক্যানসেল হয়ে যাবে, বা আপনার মানে আপনি সঠিক পাবেন না। বোঝা গেল? তো এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ওএমআরটা আপনারা সঠিকভাবে আগে ফিল আপ করবেন, এবং লাস্টে যেটা জানা সেটা হচ্ছে দেখুন, ট্রাস্ট অন ইউ। আপনার নিজের উপর ভরসা রাখুন। আপনি এতদিন ধরে যা পড়েছেন আপনার ম্যাটেরিয়ালসের উপর, স্টাডি ম্যাটেরিয়ালসের উপর আপনি ভরসা রাখুন। আপনি এতদিন নিজে যা পড়েছেন সেগুলোর মধ্যে পরীক্ষা আসবে, এবং আপনি ইজিলি কোয়ালিফাই করে যাবেন। ঠিক আছে? নিজের উপর ভরসাটাই হচ্ছে বড় জিনিস। ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু টিপস। আমি কিন্তু এই ভিডিওতে ওই মানে কি অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন কিনা, কোন জুতো পরে যাবেন, কোন পেন নিয়ে যাবেন, এই সমস্ত কিন্তু আমি আলোচনা করলাম না। আমি কিন্তু একটা যাতে ভ্যালু অ্যাডিশন হয় আপনার ইয়েতে, ঠিক আছে? আপনার পরীক্ষায়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। তো বলুন আপনার কেমন লাগলো ভিডিওটা? যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর একটা কথা সেটা হচ্ছে, আমি কিন্তু মোটামুটি এই প্রিলির পরে মেনের জন্য আমি বিভিন্ন ক্লাস আনতে থাকবো আপনাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? তো চলুন, পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। আর হচ্ছে সবাই ভালো করে পরীক্ষা দেবেন। আশা করি সবাই পাস করবেন, এবং চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।